হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। সরাসরি আমরা ছিলাম নবান্নতে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছিলেন, তিনি প্রেস কনফারেন্স করছিলেন। তিনি বললেন তিনি অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, আগের দিনও অপেক্ষা করেছিলেন, আজও অপেক্ষা করেছিলেন, এবং তিনি আবেদনও করলেন আরও একবার করে যে মানুষ যেরকমভাবে অভয়া বিচার পাক, ঠিক সেরকমভাবেই মানুষের জন্য পরিষেবা পাক। সিনিয়র ডাক্তারদের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে, তাই জুনিয়র ডাক্তাররা যেন অবিলম্বে দ্রুত কাজে ফিরে আসেন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এবং তার সঙ্গে আরও অনেক কিছু, সেটা আমরা টানা শুনলাম। আমি সরাসরি নিজে আর না বলে, এক তো যে জুনিয়র ডাক্তাররা এখনও অবধি ওখানে বসে রয়েছেন তাদের থেকে রিয়াকশন নেওয়ার চেষ্টা করব, যারা স্বাস্থ্য ভবনের বাইরে রয়েছেন 3 দিন ধরে তাদের থেকেও রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো, এবং এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন আমার সঙ্গে তাদের থেকেও আমি এক এক করে আসবো, তাদের থেকেও আমি রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক বিজেপি মুখপাত্র ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, রয়েছেন চিকিৎসক ডক্টর প্রসূন কুমার ঘোষ, রয়েছেন লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ডক্টর রৌনক বিশ্বাস। আমি প্রত্যেকের কাছে এক এক করে আসি। আমি প্রথমেই চিকিৎসকদের দিয়ে শুরু করব। একদিকে শারদত্তবাবু, অন্যদিকে প্রসূনবাবু এবং রৌনক। কি মনে হলো মুখ্যমন্ত্রী এই বক্তব্য শোনার পর, প্রেস কনফারেন্স শোনার পর, যে 5 দফা দাবি ছিল এবং তার সঙ্গে সবথেকে বড় যেটা আজকে মূল যে শর্তের জন্য মনে হচ্ছে বাংলার মানুষের যে বৈঠকটা হলো না, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেহেতু সাবজুডিশ বিষয়, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। এটা অন্যায্য দাবি ছিল, যদিও তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের সমস্ত বন্দোবস্ত ছিল। তারপরও মিটিংয়ে এলেন না জুনিয়র ডাক্তাররা, তারা কোঅপারেট করলেন না। কি বলবেন শারদত্তবাবু? ভালো লাগলো, আজকে একটু নরম হয়েছে দেখছি। শক্ত মাটি থেকে ধাক্কা খেতে খেতে মাননীয় মুখ্যমন্ত্রী নরম হয়েছেন, ভালো লাগলো। আবারও বলছি, আমাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইতিবাচক। এইমাত্র নিজেই বললেন ওনারও পদত্যাগ করার ইচ্ছে জাগছে। না জেগে আর করবে কি? 30 দিন, 31 দিন, 32 দিন, 33তম দিনে ঢুকতে চলেছি। আমার ছোট ছোট ভাই বোনেরা যা ধাক্কা মেরেছে না, এই ধাক্কা সহ্য করতে পারলে উনি এইখানে বসে থাকছেন এখনও, আর মনে হয় বেশি দিন পারবেন না। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, এটাকে আর নাটক বলবো না, এটাকে বলবো যাত্রাপাটি, যা বলে গেলেন এতক্ষণ। এই যে কুমিরের কান্নাটা উনি কেঁদে গেলেন, সেই কান্নাটা আজকেই 30 দিন কোথায় ছিল? আজকে বলতে লজ্জা লাগছে না আমি 3 দিন ধরে ওয়েট করছি? আরে আমরা তো 32 দিন ধরে ওয়েট করছি ওনার সঙ্গে কথা বলার জন্য। আমরা 32 দিন ধরে ওয়েট করছি কখন এই বিনীত গোয়েল নামক শিরদাঁড়াহীন সরীসৃপটি পদত্যাগ করবে বা সরানো হবে। আমরা 32 দিনে ওয়েট করছি কখন এই ডিসি নর্থ আর ডিসি সেন্ট্রালকে সরানো হবে। আমরা 32 দিন ধরে ওয়েট করছি কখন এই ডিসি সেন্ট্রাল, যিনি একটা ভাইরাল ভিডিওতে মিথ্যাচারণ করে গেছেন ইন পাবলিক অন ক্যামেরা, তার কাছ থেকে আমরা এটার জন্য কবে ক্ষমা বার্তা পাবো। আমরা কিন্তু ওয়েট করেই রয়েছি। আপনার অপেক্ষাটা মাত্র 3 দিনের, কিন্তু আমাদের অপেক্ষাটা 32 দিনের, আর তিলোত্তমার মা বাবার অপেক্ষাটা আজীবন। আপনার বলতে লজ্জা করছে না আজকে এইসব কথা? আপনি যখন তাদের বাড়িতে গিয়ে টাকার বান্ডিল দিয়েছিলেন ডিসি নর্থ মারফত, সেটার জন্য তারপরে চাপ দিয়ে তার মুখ দিয়ে একটা ভিডিও বার করেছিলেন, পরবর্তীকালে সেই ভদ্রলোকই অন ক্যামেরায় একবার নয় বারংবার বলে দিয়ে গেছে আমাকে চাপ দিয়ে বলাছে, তাকে আপনি মিথ্যুক বলছেন? সেই জন্যই বললাম এটা নাটক না, এখন যাত্রা। আমি বুঝতে পারলাম না যে এই লাইভ স্ট্রিমিং নিয়ে এত সমস্যাটা কোথায় হলো। রওনক রয়েছেন এখানে, রওনকের থেকে আমি নেব। কিছুক্ষণ আগে রওনক আমি শুনছিলাম, আপনি এর আগেও বলছিলেন যে লাইভ স্ট্রিমিং তো সব ক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে এখন কি সমস্যা? বড় বড় প্রশাসনিক বৈঠক আমরা দেখি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সুপ্রিম কোর্টের হিয়ারিং আমরা দেখি লাইভ স্ট্রিমিং হয়, সেক্ষেত্রে এমন কোন বিষয় রয়েছে? তাছাড়া আপনাদের দাবি দেওয়া যে 5 দফা দাবি রয়েছে, তার মধ্যে এই অভয়ার বিচার সংক্রান্ত বিষয়ে ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে সেফটি সিকিউরিটি ছিল, যার মধ্যে পদত্যাগ ছিল পুলিশ কমিশনারের, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ ছিল। এর মধ্যে কোন বিষয়গুলো সাবজুডিশ সুপ্রিম কোর্টের বিচারাধীন আমি অন্তত বুঝতে পারিনি। রৌনক, আপনি কি বুঝতে পেরেছেন? না, আমার খুব পরিষ্কার কথা, লাইভ স্ট্রিমিং করলে সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা ওনার। এর কারণ যখন সুপ্রিম কোর্ট বলল 27 মিনিট ছাড়া, সুপ্রিম কোর্ট ওনারা বলছেন বাকি ভিডিওতে নাকি গ্লিচ সিসিটিভি,
দ্বিতীয় কথা, লাইভ স্ট্রিমিং না হলে কোনো জিনিস খুব সহজে অস্বীকার করে যাওয়া যায়, যেমন 10 লাখ টাকার গল্প। তাই লাইভ স্ট্রিমিং না হলে ওনার সুবিধা। আর আমরা লাইভ স্ট্রিমিং কেন চেয়েছিলাম, উনি ওনার কথাতে একটা জায়গাতে বললেন যে আমরা কেন ভিডিওগ্রাফি করছি না, আমরা একদম বেস্ট ডকুমেন্টেশন করছি। লাইভ স্ট্রিমিংয়ের থেকে বেস্ট ডকুমেন্টেশন আর কি হতে পারে। আমাদের 4টে দাবি ছিল। আসলে সমস্যাটা হয়ে গেছে এই, এখন উনি যাদের সঙ্গে লড়াইয়ে নেমেছেন, আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, আমাদের সততা এবং মেরুদণ্ড দুটোই আছে। হয়তো এটা উনি অনেক দিন ফেস করেননি। যে 4টে দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম, লাইভ স্ট্রিমিং হবে, 30 জন মেনেছেন, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, কিন্তু লাইভ স্ট্রিমিং ছেড়ে আমরা পেছনে আসবো না। আরেকটা ছোট্ট যদি আমায় কাইন্ডলি সময় দেন আমি বলি, এই যে অপেক্ষা, উনি নবান্নের এসি ঘরে 3 দিন ধরে অপেক্ষা করছেন, আমরা জলে ভিজে রোদে পুড়ে 33 দিন ধরে অপেক্ষা করছি। 33 দিন আমি রাত জাগছি, আমি স্টুডিও থেকে আবার যাব, আজ রাত জাগবো আমার সাথীদের সঙ্গে। এইটা কে উত্তর দেবে? 33 দিন ধরে অপেক্ষা, উনি এসি ঘরে হতাশ হচ্ছেন, আমরা রাস্তায় হতাশ। উনি বললেন বড়রা ছোটদের ভালোবাসে, রবীন্দ্রনাথের গান মনে পড়ে, তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা, কিন্তু মুশকিলটা আপনার প্রেমে আঘাত অবহেলা দুটোই। আমরা লড়াই করছি এমন একজন মহিলার জন্য যার চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জলও নয়। তাই আরেকটা জিনিস আমি বলি, এই যে উনি বলছেন ক্ষমা করে দিলাম, আমরা আপনার অনুমতি নিয়ে আন্দোলন শুরু করিনি, আপনার ক্ষমার আমাদের প্রয়োজন নেই। আপনার সঙ্গে আমাদের একটাই কথা, আমাদের 5টা দাবি নিয়ে আপনি বসবেন, লাইভ স্ট্রিমিং হবে। আরেকটা ছোট্ট কথা আমি বলি এর মাঝে, উনি বললেন যে আন্ডার জুডিশিয়ারি জিনিস লাইভ স্ট্রিমিং হয় না, আর ওনার নাকি কোর্টের অর্ডার নেই। তাহলে উনি যে প্রেস করছেন, এটা কোর্টের অর্ডার রয়েছে? যখন ক্রিকেট খেলা হয় তার লাইভ স্ট্রিমিং হয়, কোর্টের অর্ডার থাকে। উনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারলাম না। সাব জুডিস বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে লাইভ স্ট্রিমিং হয়। ওনার লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায়? নাকি উনি এমন কিছু প্রশ্নে অপ্রস্তুতে পড়ে যাবেন যেটা উনি চান না সকলের সামনে আসুক, যেটা পরের ভিডিওতে এডিট করে দেওয়া যেতে পারে সেই জন্যে, নাকি ওই ভিডিওটা কোনো দিনই আমরা আর আমাদের সামনে পাবো না? হ্যাঁ, বলা হলো, আমরা দেখলাম যে সুন্দর সাজানো গোছানো রয়েছে, অনেকগুলো ভিডিও ক্যামেরাও রয়েছে, সেই ছবিও বারবার করে দেখাচ্ছি আমরা, কিন্তু এই ভিডিও, এই ফুটেজ যে পাওয়া যাবে, মিডিয়ার হাতে আসবে, জুনিয়র ডাক্তারদের হাতে আসবে, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে, তার কি গ্যারান্টি রয়েছে? কারণ সিবিআই এর কাছেই তো সিসিটিভির ফুটেজ প্রপারলি পৌঁছায়নি সেখানে। যদি ভিডিওই করা হতো, একদম, যদি ভিডিও করার পারমিশন হয় সেটা 10 মিনিট আগে নয় কেন, যখন হচ্ছে ওটা? উনি তো বলছেন আমরা ভিডিওতে কোনো সমস্যা নেই, ভিডিও আমরা করব। তাহলে আমরা লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায়? একই জিনিস, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে যেটা লাইভ স্ট্রিমিংয়ে চরিতার্থ হবে না? এটা সোজা জিনিস, যেখানে সুপ্রিম কোর্টের বিচার যখন চলে সেটা লাইভ স্ট্রিমিং হয়, হাইকোর্টের বিচার চলে লাইভ স্ট্রিমিং হয়। ওনার এই প্রেস কনফারেন্স লাইভ স্ট্রিমিং করলেন, ওনার এটা সমস্যা না, ওনার নিজস্ব সমস্যার সমাধান হচ্ছে যাতে লাইভ স্ট্রিম না থাকে। এই মিথ্যাচারণ ধরা পড়ে যাবে, একের পর এক ধারাবাহিক মিথ্যে কথা বলা মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি লাইভ স্ট্রিমিংকে ভয় পাচ্ছেন, আপনি মেরুদণ্ড এবং মস্তিষ্ক দুটোই আপনাদের প্রশাসনের নেই। যাদের আছে সেই ছোট ছোট ছেলে মেয়েদের আছে, এই ডাক্তারি পড়ুয়াদের আছে মস্তিষ্ক এবং শির দ্বারা, এবং তাদের জোরেই আজকে আমরা এখানে বসে তাদেরকে উনি ক্ষমা করে দিচ্ছেন। উনি বলছেন আমি বাকিদের কাছে আসবো, আমি আন্দোলন শুরু করি, ভিক্ষে চাই না কুকুর সামলান, ভিক্ষে চাই না কুকুর। আমাদের ক্ষমার প্রয়োজন নেই, দাবি। কিছুক্ষণ আগে বললেন যে লাইভ স্ট্রিমিং কেন করতে পারবেন না। আমি আরো একবার, যারা হয়তো কোনো কারণে মিস করে গেছেন, কারণ আমার মনে হয় ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক যুক্তিও বটে, ইতিহাসে কোথাও লেখা থাকবে। এর আগে যেরকম একাধিক ঘটনা, একাধিক রাজ্যের পালাবদলের সময় বিভিন্ন সময়কার দড়ি টানাটানির সাক্ষী থেকেছি আমরা, কিন্তু এটা শুধুমাত্র রাজনৈতিক দড়ি টানাটানি নয়, এটা রয়েছে আমাদের রাজ্যের, নিজের বাংলার নিজের মেয়েদের নিরাপত্তা সুরক্ষার বিষয় রয়েছে এর মধ্যে। তাই এখানে সত্যি সত্যি আরও একবার করে, আরও 10 বার করে শোনানো উচিত যে এই ধরনের কথা যখন ডিসকাশন হয়, আলোচনা হয়, তখন তার জন্য তার বিপরীতে কী ধরনের যুক্তিগুলোকে দাঁড় করানো হয় সেটাও প্রশাসনিক শীর্ষস্তর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যুক্তিটা একবার শোনাবো। একই সঙ্গে আমি বললাম কিছুক্ষণ আগে নবান্ন এবং স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, তারাও এই প্রেস কনফারেন্স শুনেছেন, ডাইরেক্ট তাদের রিয়াকশনও নেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমি আসছি শঙ্কুদেবের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, কী যুক্তি দিলেন, একবার শুনুন। আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে, লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের উপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা
কেসটা সিবিআই এর কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। পরপর আরো অনেকগুলো বক্তব্য রয়েছে, আমি আসছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কাদের কথা বলছেন বুঝতে পারছি না। তিনি বলছেন আমিও রিজাইন করতে রাজি, আমি পদত্যাগ করতে রাজি। কিন্তু একাধিক যে পদত্যাগের দাবিগুলো রয়েছিল এর আগে, যেখানে গেলেই বিনীত গোয়েলের বিষয় উঠতো, স্বাস্থ্য সচিবের বিষয় উঠতো, স্বাস্থ্য অধিকর্তার বিষয়গুলো উঠতো, সেখানে তো ঢাক ঢাক গুড়গুড় কিসের? হঠাৎ করে সুপ্রিম কোর্টের সাবজুডিস বিষয়ের তত্ত্ব কেন? শঙ্কুদেব কি বলবেন? দেখুন, এই পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টকে লক্ষ্য করেই খেলাধুলো শুরু করেছে সরকার, এবং সেটা সূক্ষ্মতার সাথে আপনাদের বুঝতে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন তখনই যদি তাদের কাজ করবার মতো সেফটি, সিকিউরিটি এবং পরিবেশ তৈরি হয়। তো সেফটি আর সিকিউরিটি এটা দেওয়ার জন্য দুটি ডিপার্টমেন্ট কানেক্টেড, একটা পুলিশ আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। পুলিশের জন্য রেসপন্সিবল সিপি, যিনি পরের দিনও প্রমাণ করেছেন যে যে কোনো সময় উনি দায়িত্বে থাকলে অ্যাটাক হতে পারে ডাক্তারদের ওপর, সেটাতে তারা আতঙ্কিত, তার কোনো পরিবর্তন ঘটেনি। আর একটা স্বাস্থ্য দপ্তর যার ডিএমই থেকে হেলথ সেক্রেটারি, দুজনের কাউকেই বদল করা হয়নি। সরকারের ডে ওয়ান থেকে টেন্ডেন্সি ছিল ডকুমেন্টেশন জেনারেট করা, যাতে নেক্সট ডে অফ হিয়ারিং ইন সুপ্রিম কোর্ট তারা বলতে পারেন যে আমরা তো চেষ্টা করেছি, আমরা তো বসবার জন্য আপ্রাণ 2.5 ঘন্টা বসেছিলাম, কিন্তু ওরা আমাদের সাথে কোনোভাবেই দেখা করতে আসেননি। যদি বাই চান্স এই ফাঁদে পা দিয়ে ডাক্তারবাবুরা স্ট্রিমিং ছাড়া বা রেকর্ডিং ছাড়া আলোচনায় বসে যেতেন, তাহলে সরকার নিজেদের মতো একটা রেজুলেশন তৈরি করত, দিয়ে বলতো আলোচনায় তো ডাক্তারবাবুরা সবাই এসেছিলেন, অ্যাটেন্ডেন্সে সই করেছেন এবং আমরা যা যা বলেছিলাম সব মেনে নিয়েছেন, দিয়ে কালকে সুপ্রিম কোর্টে গিয়ে এটা জমা দিয়ে দিতেন। বিনীত গোয়েলকে উনি বললেন যে বিনীত গোয়েল নাকি বলেছেন, বিনীত গোয়েল নিজে বললেন, বেরিয়ে জুনিয়র ডাক্তাররা বললেন যে বিনীত গোয়েল বাবু নাকি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমি তাই সিদ্ধান্ত নেব, আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না, আমি নিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরের দিন প্রেস কনফারেন্স করে যে বিনীত গোয়েল নাকি একাধিকবার তার কাছে সে বলেছেন উনি পদত্যাগ করতে চান, কিন্তু উনি সরাচ্ছেন না কারণ সামনে পুজো আছে বলে। মানুষ এবার কাকে বিশ্বাস করবে? বিশ্বাস করা যাবে না, কারণ আপনি অঙ্কটা বুঝুন। প্রথম ওদের চিঠির ভার্সানটা বুঝতে হবে। রাজ্য সরকার কি চিঠি দিল? যার বিরুদ্ধে অভিযোগ সেই হেলথ সেক্রেটারি চিঠি দিচ্ছে, যার বিরুদ্ধে এরা কমপ্লেন জানাচ্ছে, যাকে সরাতে বলছে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন মিটিং। দ্বিতীয় দিন কি ওনা বলছেন কোনো কন্ডিশন দেওয়া যাবে না, আপনারা খোলা মনে আসুন, হাট খোলা ব্যবস্থা। কি করেছেন? বলছেন তোমরা 12 জন বা 15 জনের। সরি, ননসেন্স। একটা সরকারকে যারা বুদ্ধি দেয় তারা এইটুকু স্টাডি করে না যে ওরা যখন লালবাজারে গেল ওরা 20টা লোক নিয়ে গেছিল, সোফার আজ মাই নলেজ, আমি ভুল হলে ঠিক করে দেবে। কেন 20 জন? কারণ যাতে 20টা কলেজে রিপ্রেজেন্টেশন যায়। ওদের 26টা কলেজ আছে, ওরা 26টা রিপ্রেজেন্টেশন চেয়েছে। যে রাজ্য সরকার একটা হেলথ ডিপার্টমেন্ট চালাচ্ছে, যার এইটুকু বুদ্ধি নেই, মনোজ পন্থের মতো লোককে বসিয়েছে, সে এইটুকু জানে না যে 26টা কলেজে রিপ্রেজেন্টেশন ছাড়া ওখানে সাকসেসফুল ফ্রুটফুল মিটিং হবে না। কারণ সরকার প্রথম থেকে চায় না এই মিটিংটা হোক, তারা চান না যে এটা সাকসেসফুলি গো হেড করুন। কি করবে আমি আজকে বলে দিচ্ছি, শুনে নিন। কপিল সিব্বলকে দিয়ে এরা নেক্সট হিয়ারিং এ অ্যাপিয়ার করাবে, করিয়ে বলবে আমরা 3 বার ডেকেছি, আমাদের চিফ মিনিস্টার বসেছিলেন মিটিং করার জন্য, কিন্তু এরা মিটিং করতে আসেনি। আর যদি এরা আজকে মিটিং করতে ঢুকে পড়তো, লিখে রাখুন, আমি গ্যারান্টি দিচ্ছি এরা তো বাইরে সই করেছে
সেই সইটা হতো অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সের সাথে নিজের একটা রেজুলেশন বানাতো, বানিয়ে বলতো এরা তো সমস্ত কিছু মেনে নিয়েছে, আমরা তো আলোচনায় বসলাম, তবু গিয়ে এরা মিটিং অ্যাটেন্ড করলো না, তবু গিয়ে এরা ডিউটি জয়েন করলো না। আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, এই 20টা 15টা ছেলে এদের উপর বেশ করে আপনার স্বাস্থ্য দপ্তর চলে? তাহলে প্রতিদিন যত লোক মারা যায়, আমি তো দায়িত্ব নিয়ে বলবো, এরাই দায়িত্ব নিয়ে বলেছে সারা রাজ্যে ভাই হসপিটালে যত লোক মরছে তাদের নামের লিস্ট নিয়ে এসো, সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলবো এরাই দায়িত্ব জয়েন করছে না বলে লোক মারা যাচ্ছে। আপনি ভাই রেজিগনেশন দিয়ে চলে যান। ভাই একটা কথা জিজ্ঞেস করছি, আমি তোমার কথা বলছি না, কিন্তু একজন ছাত্রীর বাবা আর মাকে গিয়ে জিজ্ঞেস করুন তো, যে পরিস্থিতি এখনো বদলায়নি, যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এখনো চেঞ্জ হননি, যে হেলথ সেক্রেটারি এখনো চেঞ্জ হননি, যে কমিশনার অফ পুলিশ এখনো চেঞ্জ হননি, তাদের উপর ভরসা করে রাত্রিবেলা তার মেয়েকে এই হাসপাতালে ডিউটি করতে পাঠাবে? কোন হাসপাতালে পাঠাবে? এই দায়িত্ব কে নেবে? এই সরকার। সুপ্রিম কোর্টকে গিয়ে এটা বলা দরকার, তোমরা ভাই লিগ্যাল রিপ্রেজেন্টেশন দাও, তোমাদের উকিল বাবুকে দিয়ে বলো। আমি সরাসরি স্বাস্থ্য ভবনে যাব, তবে তার আগে রওনা খাত তুলছেন। হ্যাঁ, সেটা হচ্ছে উনি আরেকটা জিনিস উল্লেখ করলেন যে 2-3টে লোক নাকি এর পেছনে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র যে আমাদের WB JDF যে ডক্টরস ফ্রন্ট হয়েছে, এটা তাদের সম্মিলিত সিদ্ধান্ত, সকলে মিলে বসে ডেমোক্রেটিক্যালি আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা যাব না। উনি রাজনীতির কথা বলছেন, উনি কি রাজনীতি করছেন না? উনি বললেন 2-3টে লোক, সকলের নাকি ইচ্ছা ছিল যাওয়ার, 2-3টে লোক পেছন থেকে বলেছেন, এখানে কোনো 2-3টে লোকের ব্যাপার নেই। আর দ্বিতীয় কথা, উনি বলছেন যে সিনিয়র ডাক্তারেরা খুব কষ্ট করছেন, খুব অসুবিধা হচ্ছে। আমি বলছি আপনাকে দায়িত্ব নিতে হবে না, সিনিয়র ডাক্তারেরা আনন্দের সঙ্গে ডিউটি করছেন, এই চাপটা ওনারা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছেন। কারণ এক মিনিট, কারণ তুমি সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়বে, সেই অর্ডারের কোথায় ডিরেকশন দেওয়া আছে? বলছি একটু শেষ করেন একটু আপনার সেই মিটিং সিনিয়র ডাক্তারেরা এসে বলছেন, সিনিয়র ডাক্তারেরা এসে বলছেন আমরা পাশে আছি, আমরা স্পন্টেনিয়াসলি এই লোডটা নেব, তোমরা আন্দোলন চালিয়ে যাও। এইভাবে আপনি ডিভাইড অ্যান্ড রুল করবেন না। সিনিয়র ডাক্তারবাবুরা বসে আছেন, ওনারাও বলুন, আপনারা আনন্দের সঙ্গে এই লোডটা নিচ্ছেন, কারণ আপনারা একটু আপনাদেরও এর হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। ওনাকে বলে দিই, সিনিয়র ডাক্তারদের তরফ থেকে আমি রয়েছি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে আমি রয়েছি। প্রথম কথাটা যেটা খণ্ডন করবো মুখ্যমন্ত্রী, উনি বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে। আমিও ভারতীয় জনতা পার্টি তথা জেপিডির একজন মেম্বার, কিন্তু বলে দিলাম আমরা এই জুনিয়র ডক্টরসদের যে মুভমেন্টে কোনো রকমভাবে পার্টিসিপেট করিনি, খালি আমরা মেন্টাল সাপোর্ট দিয়েছি। অনেকগুলো দল রয়েছে, তৃণমূল কংগ্রেস প্রথম দল, তার মধ্যে এখন 4খানা ভাগ, অনুতপ্ত তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল, প্রহ্লাদ তৃণমূল, হতাশ তৃণমূল, আর 5 নম্বর হচ্ছে চটি চাটা তৃণমূল। এই লাস্টে চটি চাটা তৃণমূল বাদ দিয়ে বিক্ষুব্ধ, অনুতপ্ত, হতাশ এবং প্রহ্লাদ তৃণমূল আমাদের সঙ্গে, সিপিএম আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে, বিজেপি আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে, কংগ্রেস আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে। আপনার সাপোর্টে খালি চটি চাটা তৃণমূল, বাকি তৃণমূলও আপনার সঙ্গে নেই। অ্যাবসলিউটলি। আমি আসবো, বিনয়বাবু হাত তুলছেন, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনায়ক দা, আমি জানি না যে উনি মানুষেররা ইচ্ছে বলছেন, নিজের ইচ্ছে বলছেন, নাকি এই মুহূর্তে চাপের মুখে দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। কারণ এবারে কোথাও যাদের সঙ্গে মানে যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা একেবারেই তরুণ তুর্কি জুনিয়র চিকিৎসকেরা, কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে আসেননি, তাই তাদের স্ট্র্যাটেজি হয়তো, তাদের মেরুদণ্ড হয়তো এখনো পর্যন্ত ঠিক অনুধাবন করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি মজবুত হবে, কতটা জোরদার হবে। কিছুক্ষণ আগে কি বলছেন, এর মধ্যে উনি এই যে রাজনীতির প্রসঙ্গটা কেন উঠলো একবার শোনাবো, রাজনীতির কথা কেন বলছেন উনি। পৌনে 5টা থেকে প্রায় এখন 7টা বাজে, মানে 50-55 হবে, 5 মিনিট বাকি 7টা বাজে। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন, সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। আমার সাথে মিটিং এর চিফ সেক্রেটারি মনোজ পান্ত ছিলেন, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে
অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। রোশনবাবু এবং বিনয়বাবুর কাছে আসছি। বিনয়দা হাত তুলছেন অনেকক্ষণ ধরে, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কাদের কথা বলছেন? জুনিয়র ডাক্তাররা। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি। হঠাৎ করে পদত্যাগে আমি তো যদ্দূর দেখেছি জুনিয়র চিকিৎসকদের এই দাবি দেওয়ার মধ্যে যে প্রথম 5 দফা দাবি নিয়ে তারা মেলামেলি করছিলেন, তার মধ্যে কোথাও মুখ্যমন্ত্রী পদত্যাগ ছিল না। ছিল কি রওনাক? ছিল না তো। ছিল হচ্ছে পুলিশ কমিশনার। তো কি এমন কম্পালশন রয়েছে পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, এদেরকে টিকিয়ে রাখার, এদেরকে জাস্টিফাই করার কি এমন কম্পালশন রয়েছে যে তাদের বিরুদ্ধে প্রশ্ন পর্যন্ত লাইভে শুনতে রাজি নন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিং করতে রাজি নন, অথচ বলছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি? মানে বুঝতে পারলাম না। আমি জানি না শুধুমাত্র এই মুহূর্তে নবান্নের সামনে এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, স্বাস্থ্য ভবনের সামনেও রয়েছেন। সেখান থেকে কোনো আপডেট পেলে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে দেখাবো যে পরবর্তী স্ট্র্যাটেজি তারা কি ভাবছেন, কি করবেন, কতক্ষণ অপেক্ষা করবেন নবান্নর বাইরে, সেই সংক্রান্ত ব্রেকিং নিউজ পেলে আমি আরো আপনাদেরকে দেব। বিনায়কদা, আমি এখানে যারা আছেন তারা সবাই সম্মানিত ডাক্তারবাবু আর শঙ্কু রাজনৈতিক প্রতিনিধি। আমি খুব সংক্ষেপে 2 মিনিট সময় কয়েকটা কথা বলবো। আমার মা বিগত 4 মাস আগে চলে গেলেন, খানিকটা কুচিকিৎসাতেই গেছেন। কুচিকিৎসা তার বাইরেও বলছি, আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম সরকারি হাসপাতালে ভর্তি করতে, পিজিতেই ভর্তি করতে। আমি পারিনি। তার কারণ আমাকে বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হয়েছে যে তেমন লোককে না ধরতে পারলে পিজিতে নাকি ভর্তি করা যায় না। এটা সবার ক্ষেত্রে সত্যি। তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী বললেন যে রাজনীতি, চিকিৎসার সঙ্গে রাজনীতি যুক্ত হবে না, তাহলে প্রথম যেটা করা উচিত, হাসপাতালে কোন রুগী ভর্তি হবে এবং কোন রুগী ভর্তি হবে না সেটার দায়িত্ব ডাক্তারদের হাতে থাকা উচিত। ডাক্তাররা বুঝবেন কার ইমার্জেন্সি, কাকে ভর্তি করতে হবে, কাকে ভর্তি করতে হবে না। হাসপাতালে ভর্তি করব রুগী আমি, আর সেটা ঠিক করে দেবেন মদন মিত্রের মতো কেউ বা অন্য কেউ, সেটা তো চলতে পারে না। এটা নাম্বার 1 একটা পয়েন্ট, যেটা আমি ভুক্তভোগী। উনি বলছেন না যে পেশেন্ট পার্টি যদি জবাবদিহি চায়, তো আমি একজন পেশেন্ট পার্টি, আমার মা 4 মাস আগে মারা গেছেন, আমি ভর্তি করতে পারিনি তাকে পিজি হাসপাতালে। আমি ডোর টু ডোর গেছি, আমাকে বলা হয়েছে অমুক তমুক এমুক একজন, কাউকে বিরাট কেউ কোনো একটা গেইতে না থাকলে হতে পারে না, সেখানে একটা যে কোনো নাম হতে পারে, কিন্তু পারিনি। এটা আমার একার অভিজ্ঞতা নয়, অনেকের অভিজ্ঞতা। আর 2 নম্বর একটা কথা বলবো যে বিনীত গোয়েল যখন ছিলেন না কলকাতায়, কি দুর্গাপুজো হতো না? না, দুর্গাপুজো হয়নি। বিনীত গোয়েল কবে থেকে আছেন কলকাতার পুলিশ কমিশনার? 200 বছর ধরে। তাহলে যেই থাকুন, আজকে যিনি কমিশনার থাকাকালীন এত বড় একটা জঘন্য ঘটনা শহরের বুকে ঘটে গেছে, আমাদের নিহত চিকিৎসক ছাত্রী পড়ুয়া, তার চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়েছে, যেটা সেই জায়গা থেকে সেটা যিনি করতে পারেননি। এবং তারপরে সবচেয়ে যেটা লজ্জার, তার 3 দিন পরে একটা হুলিগানের সেট এসে 14ই আগস্ট রাত্রে ভেঙে দিয়ে গেল, সেইটা যিনি আটকাতে পারেননি, তিনি পুজো সামলে নেবেন। তিনি পুজো সামলে নেবেন। ঝামেলা আটকাতে আরজিকরেরকে সেফ সিকিউর রাখতে পারেন না, তিনি পুজো সামলাবেন। পুজো হতে হয়, তার থেকে আমার সাধারণভাবে কোনো এর দরকার নেই। যখন পুলিশ ছিল না দায়িত্বে, তখনও কলকাতায় পুজো হতো। তাহলে রাজনীতির কথা যেটা এখানে বলা হচ্ছে, আমার মনে হয় প্রথম রাজনীতি বন্ধ হবে সেদিন, যেদিন কোনো হাসপাতালে কোনো রাজনৈতিক দল, এবং আমি তো বলছি কোনো রাজনৈতিক দলই, শাসক দল বিরোধী দল, কেউ সেখানে নাক গলাবে না। কোন রোগী ভর্তি হবে এবং কোন রোগী ভর্তি হবে না, সেই সিদ্ধান্তটা পুরোপুরি থাকবে ডাক্তারদের হাতে। আমি একটা কথাই শুধু বলবো এর সঙ্গে অ্যাড করে, আমার নিজের একটা অভিজ্ঞতা, আমার আরেক রিলেটিভের ক্ষেত্রে আমাকে আরেকটি বড় সরকারি হাসপাতালে একজন রুগী বললেন, আপনি অপারেশন করাতে পারেন, আমরা তো কাটছি, সিনিয়র আমরা অপারেশনটা করি, কিন্তু জোরেন জুনিয়র ডাক্তাররা, ওরা যতদিন না কাজে যোগ দিচ্ছেন ততদিন আমাদের পক্ষে এটা একটু অসুবিধে, আপনি দেখতে পারেন বাইরে হচ্ছে কিনা। আমি শুধু যে ভাই বোনরা এরকম দাঁতে দাঁত চেপে লড়াই করছে তাদের একটাই কথা বলবো, এবং সেটা আমারও একটা এই বিষয়, যে আজকের মিটিংয়ের আজকের কথা যেরকম শুনলাম, তাতে কোথাও একটা যেন আমার মনে হলো যে পাবলিক পারসেপশনকে কোথাও একটা, যে এই এত লোক মারা যাচ্ছে, তার জন্য যেন আশ্চর্যের বিষয়, মানুষ নিজের ডাক্তার যদি না বাঁচে সেখানে রুগী বাঁচাবে কে? এটা খুব ভাইটাল প্রশ্ন। তারপরেও আমি আমার ছোট ভাই বোনদের তাদের বলবো, এই বিষয়টা ওরা করছেন ওদের মতো করে, অভয়া ক্লিনিক বা বিভিন্ন, একটু মাথায় রাখতে, যেন গ্রাম থেকে যে আসছে দরিদ্র মানুষ, অনেক মানুষ, এবং
কিছু কিছু ঘটনা হয়তো ঘটেওছে, কিন্তু এই জায়গা থেকে যেন একটা পাবলিক যে সেন্টিমেন্ট ইমোশন এই আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আছে, তা যেন কোথাও একটুও না সরে, কোথাও যেন মনে হয় ও ডাক্তারবাবু এলেন না বলে আমাদের বোধহয় কেউ বাঁচলো না। এই একটা জিনিস ওরা নিশ্চয়ই সেটা ভাববেন এবং সেই মতো ওরা পরে সিদ্ধান্ত নেবেন। এবং শেষ একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দরকার নেই লাইভ স্ট্রিমিং, দরকার নেই আইনের কচকচি। মুখ্যমন্ত্রীর তো একটা বিরাট আন্দোলনের ইতিহাস আছে। মুখ্যমন্ত্রী কেন গিয়ে রাস্তায় তাদের সাথে দেখা করলেন না? রাস্তায় গিয়ে দাঁড়িয়ে তিনি তার মতো কথা বলতেন, তিনি তার মতো কথা বলতেন, ডাক্তারবাবুরা তাদের মতো কথা বলতেন, মিডিয়া তার মতো রেকর্ড করত। সময় শেষে প্রশ্নবাবুর কাছে ঝট করে চলে আসবে। প্রশ্নবাবু, কি মনে হচ্ছে যেদিকে যাচ্ছে আমি জানি যে শাসক দলের পক্ষেও যে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে যারা ছিলেন, যারা সমর্থন করেছিলেন শাসক দলের স্ট্র্যাটেজি, তাদের কৌশল, সব রকমভাবে সর্বতভাবে তারাও কোথাও বুঝতে পারছেন যে সঠিক পথে এগোচ্ছে না। আপনার কি মনে হচ্ছে এইভাবে আদৌ সমস্যার সমাধান করা সম্ভব? পুরো ঘটনাতে না ম্যাডাম আমার তিনটে প্রশ্ন আছে ছোট। একটা হচ্ছে লাইভ স্ট্রিমিং আর সুপ্রিম কোর্ট। আমার একটাই প্রশ্ন অনারেবল প্রশাসনের কাছে, এখানে যারা উপস্থিত আছেন সম্মানীয় মানুষদের কাছে, আপনাদের মতো মিডিয়ার কাছে, পাবলিকের কাছেও, যে এমন কি পয়েন্ট আজকে এখান থেকে উঠতো এই লাইভ স্ট্রিমিং হলে যে সে পয়েন্টটা সিবিআই নিজের খাতায় রেখে সুপ্রিম কোর্টের কাছে প্রেজেন্ট করতে পারত। আমি যদি ভেবেই থাকি যে কোনো রকম লাইভ স্ট্রিমিংয়ে কোনো অসুবিধে থাকতে পারে, জুডিশিয়ারি প্রবলেম আছে কি নেই, সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয় আমরা প্রায়ই দেখি, রোজই দেখি, সেক্ষেত্রে এটা আমার মতো একটা লেম্যানের পক্ষে বলা সম্ভব নয় যে লাইভ স্ট্রিমে কোনো অসুবিধে আছে কি না। তার রাজনৈতিক উত্তর থাকতেই পারে, শঙ্কু অত্যন্ত ভালোভাবে উত্তর দিয়েছে যে তার পক্ষে তার দলের পক্ষ রেখে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যদি লাইভ স্ট্রিমিং হয়ও, হতো বা নাও হতো, তাহলে এমন কি পয়েন্ট এই দুটো হলে অসুবিধা ছিল প্রসঙ্গা, কিন্তু হলে কি অসুবিধা হতো সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আমার দাদা বলে হলে উত্তর দিতে পারতেন না। আমরা যখন প্রশ্ন করছে তার উত্তর নেই, আমতা আমতা করছে। বললেন ভিডিওর ব্যবস্থা ছিল, ভিডিও একদম মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিজওয়ানুর কাণ্ডে আন্দোলন করেছিলেন, ওনার আন্দোলনের জেরে প্রসূর বাবু সিপি ছিলেন কলকাতার দুর্গাপূজার একদিন আগে ষষ্ঠীর দিন সরানো হয়েছিল, হয়নি তখন। আচ্ছা আমার আজকে বড় বড় কথা, সম্ভবত সপ্তমী বা ষষ্ঠীর দিনকে চেঞ্জ করা হয়েছিল আজকে বড় বড় কথা, আজকে একটু প্লিজ শঙ্কু শেষ করে নিন। হ্যাঁ একজন করতে পারে না মোবাইল জমা নিয়ে নিয়েছিল, পারতো না। সমস্ত জুড়ে চিকিৎসকদের মোবাইল আগে থেকে জমা করে নেওয়া হয়েছিল। তাহলে আমার এন্ডে রেকর্ডিং এর কোনো কিছু নাই। না এবার আপনি রেজুলেশন, আরে এরা রেজুলেশন লিখতো, লিখে সুপ্রিম কোর্টে গিয়ে বলতো এরা সব মেনে নিয়েছে। শঙ্কুতে প্লিজ সময় একদম শেষ। প্রসূন বাবু, আমার একটা কথা, শঙ্কুর একটা কথা ধরে আমার একটা কথা, যে সুপ্রিম কোর্ট যখন মনে করবে যে ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়ে গেছে, ডাক্তাররা কাজে জয়েন করবে, আমার বিরাট বড় প্রশ্ন আজ থেকে দুদিন আগে, তাহলে কি ডাক্তারদের সমস্ত রকম সিকিউরিটি দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলল আজ থেকে 12 ঘন্টা পরে তোমরা জয়েন করবে? অনেকে মিসলিড করেছে, প্রপারলি সুপ্রিম কোর্টে এদের রিপ্রেজেন্টেশন ছিল না। নাম্বার 3, নেক্সট ডে এদের পার্টি অর্ডার হওয়া উচিত। সেটা তো যারা রিপ্রেজেন্ট করতে পারেনি তাদের ব্যর্থতা। আপনারা সব বুঝিয়েছেন, কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলকে লাগিয়েছেন, আমরা তো দেখলাম। প্রশ্নবাবু, আপনি কি মনে করছেন জুনিয়র ডাক্তারদের উনি প্রহ্লাদ এক সেকেন্ড জুনিয়র ডাক্তারদের আপনি কি প্রহ্লাদ জুনিয়র ডাক্তারদের পাশে আপনারা রয়েছেন? আপনারা রয়েছেন, আমি ডাক্তার, সিনিয়র ডাক্তার হিসেবে প্লিজ শঙ্কুদেব সময় শেষ। জুনিয়র ডাক্তারদের পাশে আপনি কি সিনিয়র ডাক্তার হিসেবে রয়েছেন প্রসূন বাবু? নিশ্চয়ই আছি, একদম আছি। আপনি কি লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করেছেন? করছেন লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করছিলেন? লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা একদমই কেন করব? আমি তো লাইভ স্ট্রিমিং করলে বা না করলে কি হয় আইনগতভাবে জানি না, কিন্তু যখন দেখি যে সুপ্রিম কোর্ট এটা করতে পারছে, তার মানে নিশ্চয়ই লাইভ স্ট্রিমিং আছে, একদম তাই। তাহলে হয়তো করা যেত লাইভ স্ট্রিমিং। বাস হয়ে গেল, লাইনেই আছে, লাইনেই আছে। সময় একদম শেষ। আমরা অবশ্যই এইদিকে আপডেটের দিকে নজর রাখবো। একটা বেসিক জায়গা এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না, স্পষ্ট হলো না, যেটা হয়তো শেষ মুহূর্তে বিনয়বাবু বলার চেষ্টা করছিলেন। যদি সত্যি চিকিৎসকদের তরফ থেকে কোনো রকমের ভিডিওগ্রাফি করার অপশন নেই, সবাইকার মোবাইল আপনি জমা করে নিয়েছেন, তাহলে অন্তত একটা ক্যামেরা অনুমতি দিতে পারতেন যে দু তরফ থেকে রেকর্ড হতে পারতো। এত কিসের সমস্যা মাননীয়, এত কিসের ঢাক ঢাক গুড়গুড়? গোটা রাজ্যের মানুষ রাত জাগছে। এই মুহূর্তে স্লোগান উঠছে, বাজছে কাসর, বাজছে ঢাক, অভয়া আমার বিচার পাক। আপনি সেটুকুর সঙ্গে সুর মেলাতে পারছেন না। চমৎকার, আমার কিছু বলার নেই। অবস্থার দিকে নজর রাখবো, আমরা আপডেটের দিকে নজর রাখবো যে এরপর জুনিয়র চিকিৎসকেরা কি সিদ্ধান্ত নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি তারা নবান্নের বাইরে প্রেস কনফারেন্স করবেন। সম্ভবত আমি ডাইরেক্ট লাইভে চলে যাচ্ছি সেখানে, কি বলছেন তারা শুনবো একবার। নবান্ন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, সম্ভবত নবান্ন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। অতএব বৈঠক হলো না, কোনোভাবেই হলো না।
ফিরে আসছে, কারণ কিছুক্ষণের মধ্যেই হয়তো সাংবাদিকদের মুখোমুখি হবেন তারা। আমরা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা মনে। আমরা ওনাকে জানাতে চাই যে মুখ্যমন্ত্রী আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম, কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে, আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না। কেন ঢুকলেন না জানি না, প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছেড়ে দেবো। আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম, আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি। আপনি যদি ওটা ভেবেছেন, অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, অভয়ের ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে। এখানে উনি এই যে মন্তব্যটা করলেন যে দরকার আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যার জন্যই হতাশ হয়েছি। কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব। আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। উনি বললেন যে উনি অভয়ের স্মৃতিতে একটি নীরবতা পালন করবেন ভেবেছিলেন। নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি, কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল, কারণ এই জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত, পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার। সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্নাই হতাশ হয়েছি। এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে, সিবিআই করবে, অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি। কিন্তু আমাদের দাবির 5 দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা। সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের, অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি। এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি, এবং আমরা আরো অপেক্ষা করব। আমরা আবার এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে সেটা জানানো হয়নি। হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি। উনি বলেওছেন, আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখবো, আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনো আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনো আছে। আমরা নিশ্চয়ই, আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের বিশ্বাস। বাইরে থেকে নাকি আপনাদের কাছে ফোন কল এসেছিল যে আপনাদেরকে প্রভোগ করা হচ্ছে যাতে আপনারা মিটিংয়ে না যান, লাইভ সম্প্রচার, কিন্তু এখানে অনেকেই রাজি ছিল। সম্পূর্ণ ভুল কথা। আমরা প্রত্যেকে এখানে আমরা যথেষ্ট ভরসা রেখেছিলাম সিনিয়র অফিসিয়ালদের সাথে। আপনারা দরকার হলে তাদেরকেও একবার প্রেস কনফারেন্স করে জিজ্ঞেস করতে পারেন যে জুনিয়র ডাক্তাররা প্রথমে এসে কি বক্তব্য দিয়েছিল। আমরা প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য দিয়েছি, এবং অত্যন্ত বিনীতভাবে দিয়েছি, এবং এখানে আসার আগেও আমাদের মেলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি যে আমরা এই পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য, এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে, আমাদের দাবিগুলো ঠিক কি,
কি কেন আমরা মনে করি যে আমাদের দাবির 5টি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে। এটা যারা বলছে তাদের অন্য কোনো আমি নিজে শুনিনি, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অনেকটাই ফলো করার চেষ্টা করেছি এবং তার বক্তব্যটা তাহলে আমি বলবো সেটা ওনার এই মন্তব্যটা খুবই হতাশাজনক। আমরা প্রত্যেকে কিন্তু শেষ থেকে শুরু অবধি একই কথা বলেছি এবং ওনার বক্তব্য যেহেতু এটা মামলা চলছে এরকম আমাদের যা জানা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং যদি তাই হয় তাহলে আমি এটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন, অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন। তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না? নিশ্চয়ই নয়। আপনাদের পরবর্তী কার্যক্রম আপনারা কি? আমরা আমাদের অবস্থান মঞ্চে ফেরত যাব। আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করব, তারপরেই জানতে পারলাম যে নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করব এই দরজা আবার একদিন খুলবে। হ্যাঁ, আমাদের আন্দোলন মঞ্চে আমাদের অবস্থান চলবে। আমরা ওখান থেকে প্রেস মিট করবো। অত্যন্ত হতাশ, খোলা মনে আলোচনা চেয়েছিলেন চিকিৎসকেরা, কিন্তু কোনো রকম ভাবেই সেই আলোচনার জন্য নমনীয় মনে হয়নি প্রশাসনকে এবং হাজার একটা প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে বৈঠক করানো হলো না। বৈঠক ইচ্ছাকৃতভাবে বানচাল করা হলো। 5 দফা দাবিতে, যে দাবি তারা আগে রেখেছিলেন সেই দাবিতেই আলোচনা চাই। এখনো পর্যন্ত অনড় জুনিয়র চিকিৎসকেরা। তারা আগেই জানিয়েছিলেন তাদের মেরুদণ্ড বিক্রি নেই। এবার কোথাও তাদের কথার মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে স্পষ্ট হয়ে গেল কোনোভাবেই তাদের নিজেদের অবস্থান থেকে তারা সরছেন না, ফিরে যাচ্ছেন আরও একবার সেই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে। আপাতত এই পর্যন্ত।